টাকা কি গাছে ধরে? দুদিন পর পর টাকা চাইবার আসিস? তোর বাপ জন্মায় টাকা? টাকা লাগলে চামু না। নিজে কামাই করে ল, হারামজাদা। চয়ন তালুকদার একটু শান্ত হওয়ার চেষ্টা চালালেন। চোখ বন্ধ করে কয়েকটা প্রলম্বিত শ্বাস ফেলে ছেলের দিকে তাকালেন রক্তলাল চক্ষু নিয়ে। কঠোর শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুই তো বন্ধুকে বলছিস জনগণের টাকা মাইরা খায়, তারপরেও তোকে টাকা দিতে পারি না। বলছি, সত্যি কথাই তো বলছি, আপনি তো আমারে টাকা দেন না। মূর্খ মানব, তোর বলধা বন্ধুগুলো এখন পুরো এলাকা ছড়াইছে। তোর বাপের পদ থাকলে হয় এখন, আর তুই চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখোস? আমার চোখের সামনে থেকে সর গরু। সেলিম বেরিয়ে এলো ঘর থেকে। সে তো নির্বাচনের জন্য টাকা নেয় না, সে টাকা নেয় নেশা করার জন্য। এখন তার আব্বা টাকা দিল না। সেলিম অপেক্ষা করলো কখন তার আব্বা ঘর থেকে বের হয় আর ওই ঘরটা ফাঁকা হয়। ঘর ফাঁকা হলে সে ঘরে ঢুকে মায়ের গয়না বের করে আনবে। গয়না বেচলে অনেকগুলো টাকা হবে তার। বেশ আরামে কয়েকদিন চলে যাবে ভেবেই সেলিম হাসলো। সাজিদ, সাজিদ, সাজিদ। অর্ধমাতাল আরাফের এক একটা চিৎকারে সবাই কেঁপে কেঁপে উঠছে। সবার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সাজিদ নামক মানবটির আজ এই পৃথিবীতে শেষ দিন। সে আর বাঁচবে না এই দুনিয়ায়। হুইস্কির বোতল হাতে আরাফ আবার ডেকে উঠল সাজিদকে। সাজিদের সারা শব্দ নেই। আরাফ এবার মতিনের নিকট বসে বলল, বাবা, এটা কোনো কাজের না, একে আমাদের দরকার নেই, শেষ করে দেই। বলে মতিন শিকদার বেরিয়ে গেল বাড়ি থেকে। সে হাসলো উচ্চ স্বরে। ভয়ঙ্কর ঠেকলো সেই হাসি সবার কাছে। হাতের ইশারায় একজনকে কাছে ডাকলো। ভয়ে ভয়ে লোকটা আরাফের কাছে যেতেই আরাফ কাঁধে হাত রেখে বলল, সাজিদ নামক ব্যক্তিটিকে ধরে নিয়ে আয় তো। আনতে পারলে তোকে পুরস্কৃত করা হবে, আর না আনতে পারলেও পুরস্কৃত করা হবে, আর সেই পুরস্কার হলো তোর জান। পৈশাচিক হাসিতে মেতে উঠল আরাফ। লোকটা ভয়ে ভয়ে আরাফের নিকট থেকে সরে আসলো। সাজিদকে খুঁজতে লেগে পড়লো তৎক্ষণাৎ। জানের ভয় তো সবারই আছে, তার সাথে অন্য লোকগুলো খুঁজতে লাগলো। সবাই যেতেই আরাফ আরেকটা হুইস্কির বোতল নিল। এক ঢোক গিলে সোফায় টান হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে অধর কোণে ক্রুদ্ধ হাসি ফোটালো। বিড়বিড় করে আওড়ালো, খুব শীঘ্রই আমি পেতে যাচ্ছি তোর নামে লেখা সেই জিনিসকে। তোরই থাক, তুই মির্জা সাহারি আর শ্রাবণ। আর বেশি অপেক্ষা করব না তোকে। সূর্য আজ রুক্ষ রূপ ধারণ করেছে। তার তেজে যেন সবাইকে ভস্ম করে দিতে চাইছে। এই অতিমাত্রায় গরমে শ্রাবণ আবার পড়েছে জ্যামে। তার পাশে আসিফ বসা। আসিফ এখন পুরোপুরি সুস্থ। শ্রাবণ তাকে বাসা ভাড়া করে দিয়েছে, সেখানে থাকছে বর্তমানে। আধ ঘন্টা হবে জ্যামে আটকেছে। এখনো জ্যাম ছাড়ার নাম নেই। একটু গাড়ি যাচ্ছে তো আবার বন্ধ হচ্ছে অবস্থা। আসিফ এক পর্যায়ে বলে উঠল, ভাই, আমরা যদি গাড়ি ছেড়ে হেঁটে হেঁটে বাড়ি যেতাম তাহলে এতক্ষণ বাড়ি চলে যেতাম না। শ্রাবণ বিরক্ত দৃষ্টিতে আসিফের দিকে তাকালো। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, তুই কি বলতে চাইছিস আমরা এখন গাড়ি ছেড়ে হেঁটে হেঁটে বাড়ি যাব? বলতে চাইছি না, বলছি আসলে আমরা মস্ত বড় বোকা, জানেন ভাই। শ্রাবণ ভ্রু কুঁচকে তাকালো আসিফের দিকে। আসিফ বেশ বুঝদারের মতো বলে উঠল, দেখুন, যেখানে পার্টি অফিস থেকে আপনাদের বাড়ি হেঁটে যেতে সময় লাগবে 40 মিনিট, সেখানে আপনি গাড়ি নিয়ে 10 মিনিটেই যেতে পারবেন। কিন্তু এই রাস্তায় প্রতিদিন জ্যাম লাগে, সেটা আমরা সবাই জানি। জ্যামে কোনোদিন 20 মিনিট, কোনোদিন 40 মিনিট আটকা পড়ে সময় এখানেই চলে যায়। তার উপর এই গরম। এখন আপনি ভাবুন, হেঁটে গেলে আপনি গায়ে বাতাস লাগিয়ে হেঁটে যেতে পারবেন, আবার তাড়াতাড়িও বাড়ি যেতে পারবেন। তার থেকেও বড় কথা, তাড়াতাড়ি বউয়ের মুখ দর্শন করতে পারবেন। বউ আপনাকে দেখে খুশি হবে তাড়াতাড়ি ফিরছেন বলে, আর বউ খুশি তো আপনিও খুশি। শ্রাবণ বেশ মনোযোগ দিয়ে আসিফের কথা শুনলো। সে ভেবেছিল আসিফ বোধহয় বুঝদারের মতো কোনো কথাই বলবে, কিন্তু আসিফের কথাখানা শেষ হতে শ্রাবণের চোখ মুখ জুড়ে বিরক্তি ছেয়ে গেল। এই মুহূর্তে আসিফকে গায়ে থেকে ফেলে দিতে পারলে বোধহয় শ্রাবণের একটু শান্তি লাগতো। অন্তত এসব ফাউল প্যাচাল শোনা থেকে তার কানটা উদ্ধার পেত। ভাই, জ্যাম ছাড়ছে, গাড়ি স্টার্ট দেন। আসিফের কথা শুনে শ্রাবণ সামনে তাকালো। সত্যি জ্যাম ছেড়ে গিয়েছে। গাড়ি স্টার্ট দিল শ্রাবণ। শ্রাবণ গাড়ি স্টার্ট দিতেই আসিফ দাঁত কেলিয়ে বলল, আজাইরা পেঁচাল পারলে জ্যাম তাড়াতাড়ি ছুঁইয়া যায়, জানেন ভাই। এত আজাইরা প্যাচাল নিয়ে থাকিস বলেই তো প্রমাণগুলো হাতছাড়া করলি। আরাফের বিরুদ্ধে এখন আমাদের কাছে কোনো প্রমাণই নেই। আসিফের মুখটা চুপসে এলো। নিশ্চুপ থাকলো কিছুক্ষণ। শ্রাবণও কিছু বলল না। আসিফের খামখেয়ালি পড়ার জন্যই আজকে প্রমাণ তাদের কাছে নেই। আসিফ একটু সতর্ক থাকলে আরাফ প্রমাণগুলো নষ্ট করতে পারত না।
মিনিট খানেক নীরবতা পালিত করলো দুজনই। হঠাৎ করে আসিফ মিনমিন সুরে বলে উঠল, একটা প্রমাণ এখনো আমাদের কাছে আছে ভাই। দিন দুয়েক কেটে গেল। আজকে থেকে পাখির পরীক্ষা শুরু। শ্রাবণ নিয়ম করেছে প্রতিদিন পাখিকে শ্রাবণ স্কুলে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আর শ্রাবণ সময় না পেলে যুথিকা তাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আজকে প্রথম দিন শ্রাবণই নিয়ে যাবে পাখিকে। 10টা থেকে তার পরীক্ষা শুরু। এখন ঘড়িতে 8টা বাজছে। শ্রাবণ তার সামনে বই রেখে পড়তে বসিয়ে রেখেছে। টেস্টে ফেল করলে সে এসএসসিতে দিতে পারবে না। পাখির থেকে যেন শ্রাবণের বেশি চিন্তা। সেদিন বাড়িতে এসেও পাখিকে বেশ বকাঝকা করেছে শ্রাবণ। তার 2 দিন পরে পরীক্ষা, সে কেন রান্নাঘরে যাবে? শ্রাবণের ধমকাধমকি শুনে পাখি আর ও মুখও হয়নি। 2 দিন বইয়ে মুখ বুজে থেকেছে, কিন্তু আজকেও পাখিকে নিচে যেতে দেওয়া হচ্ছে না। বইয়ে মুখ বুজিয়ে বসিয়ে রাখা হয়েছে। এ তো ভারী অন্যায় হচ্ছে পাখির সাথে। পাখি বই রেখে বিছানা থেকে নামলো। দরজার সামনে যেতে দেখা মিলল শ্রাবণের। পাখিকে দরজার সামনে দেখে শ্রাবণ জিজ্ঞেস করে উঠল, কোথায় যাচ্ছ? নিচে যাব খেতে। খেতে হবে না তোমায়, যাও পড়তে বসো। পরাচর কোথাকার? পরাচর অপবাদটা পাখির সইল না। তীব্র প্রতিবাদ জানিয়ে বলে উঠল, পড়াচোর আপনি কাকে বলছেন? আমি শিওর দিয়ে বলতে পারবো আপনার থেকে আমার ব্রেন ভালো। তাই নাকি? হুম। তাহলে তো তোমার বর্তমানে সরকারের চেয়ারে বসে থাকার কথা বউ। তুমি এখানে আমার রুমে কেন দাঁড়িয়ে আছো? যেতে দিন। নিচে গেলেই তুমি মা আর আপুর সাথে গল্প শুরু করবে। এখানে বসো, তুমি পড়বে, আমি খাইয়ে দিচ্ছি। শ্রাবণ পাখিকে বিছানায় বসিয়ে ওর হাতে বই ধরিয়ে দিল। ভাতের প্লেট সে নিয়ে এসেছিল। হাত ধুয়ে পাখির সামনে ভাতের নলা ধরলো। পাখিও তৃপ্তি সহকারে খেলো তা। এত শোক কি কোনোদিন কল্পনা করেছিল সে? 9টা নাগাদ শ্রাবণ গাড়িতে উঠলো। পাখি সবার থেকে দোয়া নিয়ে বাইরে বের হলো। পাখি গাড়িতে উঠতেই শ্রাবণ গাড়ি স্টার্ট দিল। মিনিট 20 যেতেই শ্রাবণ স্কুলের সামনে এনে গাড়ি থামালো। নিচে নেমে পাখিকে গাড়ি থেকে নামতে বলল। পাখি গাড়ি থেকে নামতেই শ্রাবণ পাখির ললাটে অধর ছুঁয়ে বলল, ভালো করে পরীক্ষা দিবে, ঠিক আছে? পাখি হেসে মাথা নাড়ালো। শ্রাবণ বলল, পরীক্ষা শেষ হলে বাইরে বের হবে না, আমি এসে তোমায় নিয়ে যাব। পাখি এবারও মাথা নাড়লো। শ্রাবণ পাখিকে ক্লাসে বসিয়ে দিয়ে এসে গাড়ি নিয়ে চলে আসলো। সোজা পার্টি অফিসে যাবে এখন। আসিফের সাথে দেখা করা তার আজকে খুবই জরুরি। পাখি সেদিন শেষ পরীক্ষা। সেদিন শ্রাবণ সময় পায়নি, তাই যুথিকা নিয়ে আসলো তাকে স্কুলে। লাস্ট পরীক্ষাটাও পাখি ভালো মতোই দিল, কিন্তু পরীক্ষার হল থেকে বের হতে বাঁধলো আরেক বিপত্তি। যুথিকা কোথাও নেই। যুথিকা বলেছিল পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিট আগেই সে স্কুলে আসবে। পাখি সারা স্কুল খুঁজেও পেল না। অগত্যা পাখি বসে বসে অপেক্ষা করলো যুথিকার জন্য। 8 ঘন্টা অপেক্ষা করলো। সবাই তখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। পাখিকে এবার বের হতে হলো। তার কাছে তো ফোনও নেই যে কারো কাছে ফোন দেবে। কাছে কয়েকটা টাকা ছিল, শ্রাবণ দিয়েছিল। ভাবলো রিক্সা নিয়ে বাড়ি চলে যাবে। পাখি স্কুলের গেট পেরিয়ে বের হলো। খালি রিক্সা হাতে গোনা কয়েকটা। পাখি একটা রিক্সা পেলেও রিক্সাটাকে যখনই ডাক দিতে যাবে তখন তার সামনে এসে একটা গাড়ি থামলো। ভ্রুদয় কুঁচকে এলো পাখির। যুথিকা স্কুলের সামনে আসলো আরো 8 ঘন্টা বাদে। স্কুলের সামনে আসতে দেখলো স্কুলের গেটে তালা ঝুলছে। যুথিকার কপালে ভাঁজ পড়লো। সময় তার একদমই খেয়াল ছিল না। ঘড়িতে পাখির পরীক্ষা শেষ হওয়ার এতক্ষণ পেরিয়ে গেছে দেখে যুথিকা দ্রুত চলে এসেছে। একবার চারপাশ দেখে নিল যুথিকা। পাখিকে দেখলো না কোথাও। যুথিকা পরপর কয়েকটা ঢোক গিলল। মেয়েটা কি চলে গেছে একাই? যুথিকা ফোন বের করে দ্রুত সালমা বেগমকে ফোন দিল। সালমা বেগম ফোন রিসিভ করতে যুথিকা বলে উঠল, পাখি কি বাড়ি চলে গেছে মা? সালমা বেগম না বলতে যুথিকা ফট করে ফোনটা কেটে দিল। ফোন না কাটলে সালমা বেগম 101টা প্রশ্ন করতে এখন। যুথিকা এবার শ্রাবণকে ফোন লাগালো। 2বার রিং হয়েও কেটে গেল। তৃতীয়বার শ্রাবণ ফোন রিসিভ করলো। তৃতীয়বার শ্রাবণ ফোন রিসিভ করতে যুথিকা ব্যস্ত হয়ে বলে উঠল, কোথায় তুই? পাখি তোর সাথে? না, পাখি তোমার সাথে নেই। নেই। থমথমে পরিবেশ। গুনগুন কান্নার শব্দ আর নাক টানার শব্দ শোনা যাচ্ছে শুধু। শ্রাবণ বসার রুমের এক কোণে দাঁড়িয়ে রয়েছে শক্ত মুখে। সামনে সোফায় বসে সালমা বেগম ক্রন্দনরত অবস্থায় পাগলের মতো কিছু বিলাপ করে চলেছেন। তার পাশেই জুই যুথিকা দুজনেই কেঁদে চলেছে। জুনায়েদ মির্জা থমথমে মুখে বসে রয়েছেন সোফার এক কোণে। শ্রাবণ পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অতঃপর যুথিকার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোমার উপর আমি ওর দায়িত্ব দিয়েছিলাম আপু। এতটা দায়িত্ব জ্ঞানহীন তো তুমি না। যুথিকা চোখ মুছে ক্রন্দনরত অবস্থায় বলে উঠল, তুহিনের সাথে আমার দেখা হয়েছিল, ওই আমাকে। যুথিকা পুরো কথাটা বলতে পারল না। শ্রাবণ বলে উঠল, এত কিছুর পরেও তুমি ওই লোকটার সাথে দেখা করেছো আপু? যুথিকা কিছু বলল না। এখানে তো দোষটা তারই। সে কেন এতটা দায়িত্বজ্ঞানী হলো? কেন পাখির কথা মাথা থেকে উধাও হলো? তুহিনের সাথেই বা কেন দেখা হলো তার?
দেখা না হলে তো এত কিছু হতো না। নিজেকে দোষারোপ করে চলেছে সে তখন থেকে। শ্রাবণ সবার দিকে একবার তাকিয়ে জুনায়েদ মির্জার দিকে তাকিয়ে বলল, তুমি ওদের থামাও বাবা, আমি বের হব। জুনায়েদ মির্জা মুখ খুললেন না, নীরবে ছেলে চলে যাওয়া দেখলেন শুধু। ছেলেকে তিনি কম মানা করেননি এসব রাজনীতি ফাজনীতিতে জড়াতে। ছেলে তার সব আদেশ অমান্য করে রাজনীতির মাঠে নেমেছে, এখন ক্ষতিপূরণ তো তাকেই দিতে হচ্ছে। শিকদার বাড়ি যেন উৎসবে মেতে উঠেছে। লিভিং রুমে মতিন শিকদার আর আরাফ আরামে সোফায় বসে রয়েছে, হাতে তাদের মদের বোতল, তাদের সামনে সব চেলাপেলা পড়ে রয়েছে। আজকে তাদের জন্য মতিন শিকদার সকল ধরনের মদ জাতীয় পণ্য নিয়ে এসেছেন। এসব খেয়ে এক একটার বেহাল অবস্থা, মাতাল অবস্থায় এক একজন এক এক দিকে হইয়া শুয়ে বসে রয়েছেন। সোফায় বসে মতিন শিকদার আর আরাফও ড্রিঙ্ক করে চলেছে। এক পর্যায়ে মতিন শিকদার উচ্চস্বরে হেসে উঠলেন, ছেলের পিঠে হাত চালিয়ে বললেন, এই না হলে আমার ছেলে? হ্যাঁ, শুধু তোমার ছেলে বাবা। অতিরিক্ত ড্রিঙ্ক করায় আরাফের কথা অগোছালো শোনা গেল। মতিন শিকদার ছেলের পানে তাকিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করলেন, তোর মা? আরাফ ভ্রু কুচকে নিল। এবার ভ্রু কুচকে বলে উঠল, মা হয়েছে, মা বলতে কিছু বুঝি না আমি। আবর্জনা আরাপ মনেও করে না বাবা, আমি তাকে আবর্জনা বলে জানি। মতিন শিকদার হেসে উঠলেন, বাড়ি কাঁপিয়ে হাসলেন। আরাফও তাল মিলালো তার সাথে। মতিন ছেলের পিঠে চাপড় মেরে বললেন, আমার ছেলেকে তাহলে আমি আমার শিক্ষা দিতে পেরেছি। আরাফ মুস্কি হাসলো, বিয়ারের বোতলে আরেকবার চুমুক দিল। সোফায় যেই না গা এলিয়ে দেবে তখনই বাড়ি কাঁপিয়ে কেউ গর্জন করে উঠল। আরাফ চোখ মুখ কুচকে নিয়ে অশ্রাব্য ভাষায় কিছু গালি দিয়ে বলল, কোন হারামে রে, আমার বাড়িতে এসে আমার সামনে বাঘের মতো গর্জন করছিস? আরাফ সামনে তাকালো পিটপিট করে। অতিরিক্ত ড্রিঙ্ক থাকায় মাথা তার ভারী হয়ে এসেছে, চোখ খুলে রাখারও যেন দুষ্কর। সামনে তাকাতেই আবছা এক অবয়ব ভেসে উঠল চোখের সামনে। মতিন শিকদার শ্রাবণের পানে তাকিয়ে ধমকে উঠে বললেন, এই ছেলে, তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে ঢোকার? শ্রাবণ সোফায় আয়েশ করে বসলো। মতিন শিকদারের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, সাহসের তো আপনি এখনো কিছু দেখেনি নাই মিস্টার লুইচা মতিন। শ্রাবণের কথা শেষ হতে না হতেই মতিন শিকদার বাঘের ন্যায় গর্জে উঠলেন, সোফা থেকে দাঁড়িয়ে উঠলেন। এই ছেলে! আরে আস্তে আস্তে। মতিন শিকদার সোফায় বসলেন ফের, মুখখানায় কাঠিন্য ভাব এনে বললেন, তুমি আমার বাড়িতে কি করছো? কোন সাহসে ঢুকেছো? আমার বউ কোথায়? তোমার বউ কোথায় আমি কিভাবে জানবো? শ্রাবণ গর্জে উঠল, সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে মতিন শিকদারের কলার চেপে ধরল, ধাক্কা মেরে বলল, আমার বউয়ের যদি কিছু হয় তো তোকে আর তোর ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। মতিন শিকদার, আমাকে এখনো চিনিসনি তোরা। আরাফ ঘাড় ঘুরিয়ে তাকালো শ্রাবণের দিকে, চোখ পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে এবড়ো খেবড়ো কণ্ঠে বলল, তোর বউকে আমি আটকেছি। হ্যাঁ আমি, কি করবি তুই? আমার বউ কোথায় আরাফ? লুকিয়ে রেখেছি। টেনশন নিস না, এখনো টেস্ট করিনি, তোর আসার অপেক্ষায় ছিলাম। তুই এসে গেছিস, এবার টেস্ট করব। তোর বউটা কিন্তু দেখতে হেব্বি শ্রাবণ। এরকম বউ কোথায় পেয়েছিস রে? আরাফের কথাগুলো শেষ হতেই পরপর দুটো ঘুষি পড়ল তার মুখ বরাবর। সঙ্গে সঙ্গে নাক বেয়ে গরম তরল গড়িয়ে পড়ল। হাত দিয়ে নাক চেপে ধরল আরাফ। শ্রাবণের কলার চেপে ধরতে চাইলে শ্রাবণ হাত মুচড়ে ধরল। আরাফ মৃদু ব্যথায় গুঙিয়ে উঠল। শ্রাবণ কিয়ৎক্ষণ রক্তলাল চক্ষু নিয়ে আরাফের দিকে তাকিয়ে থেকে এলোপাতাড়ি মারতে লাগলো। মতিন শিকদার আটকাতে গেলেও তিনিও 2-4 ঘা খেলেন। মিনিট দুই পেরোতেই বাড়ির ভেতর পুলিশের লোক প্রবেশ করলো। দুজন মিলে শ্রাবণের থেকে আরাফকে ছাড়াতেই মতিন শিকদার বলে উঠলেন, এই ছেলেকে অ্যারেস্ট করুন পুলিশ অফিসার। আমাদের বাড়িতে এসে আমার ছেলেকে মারধর করেছে এই ছেলে। পুলিশ অফিসার মতিনের কথা শুনে শ্রাবণের পানে চাইলেন। শ্রাবণের দিকে এগিয়ে গিয়ে বলে উঠলেন, ধন্যবাদ এমপি সাহেব। এতদিন উপযুক্ত প্রমাণের অভাবে এই দুইজনকে ধরতে পারেনি। এতদিন অনেক ক্ষতি করেছে এরা বাপ ছেলে মিলে। সাধারণ জনগণ এক প্রকার অতিষ্ঠ ধরতে পারেন। এর ছেলের নামে প্রতিদিন একটা না একটা মামলা যাবেই থানায়। এতদিন প্রমাণের অভাবে কিছু করতে পারেনি। এগেইন থ্যাঙ্কস। মতিন শিকদার চারদিক নজর ঘুরিয়ে ভয়ে তুতলিয়ে বলে উঠলেন। কিসের প্রমাণ অফিসার? অফিসার একটা অডিও প্লে করলেন, যেখানে আরাফ নিজের মুখে বলছে, 5-5টা খুন করেছি, আমার বাপ করেছে 6টা। আমাদের খুন করার জন্য এর পরের টার্গেট ওই শ্রাবণ। যদি খুন করতে না পারি তবুও আফসোস নেই, কারণ আমার এবারের টার্গেট ওই শ্রাবণের বোন আর শ্রাবণের বউটা। বুঝলি জাবেদ? ওর বউটাকে যদি একবার পাইরে, সুযোগের অপেক্ষা শুধু। আর বোনটারে পাইরে তো কোথায় নাই।
তারপর ওই শ্রাবণ নিজেই এমপি পদ থেকে পদত্যাগ করবে। ও না করলেও ওর পরিবারের জন্য হলেও করবে পদত্যাগ। আরাফ শেষোক্ত বাক্যখানা শেষ করতেই উচ্চস্বরে হেসে ওঠার শব্দ হলো। অফিসার অডিও বন্ধ করে দিলেন। মতিন শিকদার মাতাল হয়ে পড়ে থাকা ছেলের দিকে তাকালেন। ছেলের পশ্চাতে একটা লাথি মেরে ক্রোধের সহিত বলে উঠলেন, হারামির বাচ্চা মায়ের মতো হয়েছে, হারামজাদা। মতিন শিকদারের হাতে হাতকড়া পরিয়ে আরাফের নিকট থেকে টেনে সরিয়ে আনলেন এক পুলিশ। আরেকজন মাতাল আরাফের হাতে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে গেলেন। মেঝেতে পড়ে থাকা সবাইকেও হাতকড়া পরিয়ে টেনে নিয়ে গেল। পুলিশ অফিসার শ্রাবণকে ধন্যবাদ জানালেন। শ্রাবণ চিন্তিত স্বরে বললেন, অফিসার, আমার বউ পাখি